হ্যালো বন্ধুরা, আমি শাক বন্ডেল 7 সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো এসআরএইচ ভার্সেস এলএসজি, অর্থাৎ গতকালের ম্যাচ আইপিএল 2025-এর ম্যাচ 7 নিয়ে। আমরা সবাই এক্সপেক্ট করছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদ তারা 300+ স্কোর করবে, বিশেষ করে এলএসজির বোলিং যেহেতু ভীষণ ভীষণ খারাপ। এবং কালকের যে পিচটা সেটা কিন্তু হায়দ্রাবাদে গতদিন আরআরের সঙ্গে যে ম্যাচটা ছিল সেখানে যে পিচে খেলা হয়েছিল সেই পিচটা কিন্তু নয়, তার পাশের পিচে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অ্যাকচুয়ালি খেলা হয়েছে। আলাদা পিচ ছিল এবং সেখানে কিন্তু 300+ স্কোর যে যাবে না সেরকমটাই পিচ রিপোর্ট ছিল। হ্যাঁ, 200+ রান যাবে সেটা বলা হচ্ছিল, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাইনি। 300 যেখানে এক্সপেকটেশন ছিল সেখানে 190 রান কিন্তু এখানে হায়দ্রাবাদ করতে পেরেছিল। ডিউ ফ্যাক্টর থাকবে না এটা মোটামুটি আপডেট ছিল, তা সত্ত্বেও ঋষভ পান্তের হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠানোর যে সিদ্ধান্তটা সেটা কিন্তু কোথাও একটা অবাক করেছিল, যে কেন হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠানো হচ্ছে যেখানে ওরা ফার্স্ট ইনিংসে এত বেশি রান তুলে অপোনেন্টের উপরে প্রেশার দিয়ে দেয়। ঋষভ পান্ত একটা কথা, একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি ম্যাচের আগেই, যে হায়দ্রাবাদ যে রানটাই তুলবে না কেন আমরা সেটাকে চেস করে দেবো, আমরা তার থেকে বেশি রান তুলবো। সেটা কিন্তু কোথাও একটা ঋষভ পান্তের ক্যাপ্টেন হিসেবে যে ক্যারেক্টার বা এই টিমটার যে মেন্টালিটি সেটা কোথাও একটা এস্টাবলিশ করে দেয়, যেটা আমাকে প্রচণ্ড বেশি ইমপ্রেস করতে পেরেছে এলএসজির ব্যাপারে। কারণ তাদের আগের ম্যাচটা এত বেশি খারাপ গেছে, তারপরেও কিন্তু তাদের কনফিডেন্স ছিল তাদের ব্যাটিং লাইন আপের উপরে। গত বছর এলএসজি 165+ স্কোর 10 ওভারের মধ্যে হায়দ্রাবাদ চেস করে দিয়েছিল 9 উইকেট লসে, যেটা এলএসজির জন্য প্রচণ্ড লজ্জাজনক হার ছিল। হায়দ্রাবাদের থেকে বদলা কিন্তু গতকাল এলএসজি খানিকটা হলেও নিয়ে নিল, পুরোপুরি বলবো না, কারণ সেই উইনটা যতটা বেশি ডিস্ট্রাকটিভ ছিল এটা ততটা ডিস্ট্রাকটিভ উইন না হলেও এটা কিন্তু প্রচন্ড কনভিন্সিং একটা উইন, যেটা কিন্তু একটা স্যাটিসফ্যাকশন ফার্স্ট লসের পরবর্তীতে এলএসজি ডাগ আউটকে সেকেন্ড ম্যাচে অবশ্যই দিতে পেরেছে। এবং এটা বলতেই হবে যে কোথাও একটা হায়দ্রাবাদের কিন্তু রান কম হয়েছিল। 190+ স্কোর কিন্তু এই মাঠে কখনোই একটা সেফ স্কোর ছিল না। 220+, 230+ অ্যাটলিস্ট রানটা যাওয়া উচিত ছিল। এটা কিন্তু এমন কোনো পিচ ছিল না যেখানে বিশাল কোনো জুজু ছিল, বোলারদের জন্য বিশাল কিছু অফার করছিল সারফেস, তা নয়। কিন্তু এলএসজির বোলারটা আমি বলবো এখানে রিয়েল ক্যারেক্টার দেখিয়েছে। সারফেস যখন কিছু অফার করছে না সেখানে সে ভালো বল করে যাওয়া, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বোলারের স্কিল দেখায়। শার্দুল ঠাকুর, যাকে আমরা খুব বেশি স্কিলফুল মনে করি না, কিন্তু গতকালের ম্যাচে কিন্তু সে অ্যাকচুয়ালি ইম্প্যাক্টফুল বোলিং করেছে। যেভাবে সে সুইং করেছে কিংবা নতুন বলে সে যেভাবে ইয়র্কার দিয়ে দিয়েছে হ্যাট্রিক বলটাতে নীতিশ রেড্ডিকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাকে অবাক করেছে। শার্দুলের থেকে আমি ওই বলটা ওই সময় অ্যাকচুয়ালি কিন্তু এক্সপেক্ট করছিলাম না। এবং তার সঙ্গে এটাও বলতে হবে, প্রিন্স যাদব ছেলেটা, যাকে আগের দিনের ম্যাচে ফার্স্ট ম্যাচে এলএসজির সেখানে খুব উইক মনে হয়েছিল, খুব অ্যাভারেজ বোলার মনে হয়েছিল, গতকালের ম্যাচে কিন্তু সে অ্যাকচুয়ালি ভালো বল করেছে। যেভাবে সে ইয়র্কার এক্সিকিউট করেছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। এই দুজনের জন্যই কিন্তু মূলত ওই রানটা 190-এর মধ্যে কোনোভাবে রেস্ট্রিক্ট আর কি হায়দ্রাবাদকে এলএসজি করতে পেরেছে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এখানে ব্যাটিংয়ের কথা বলতে হবে। হায়দ্রাবাদের ব্যাটিং কিন্তু কোথাও একটা এটা ভাববার জায়গা যে তোমার রেপুটেশন অনেক বেশি মাথায় চলে আসছে কন্ডিশনের থেকে। মানে কন্ডিশন অ্যাকচুয়ালি ম্যাচটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো সেটার মূল ফ্যাক্টর হওয়া উচিত। মূল ফ্যাক্টরটা রেপুটেশন হওয়া উচিত নয় যে 300+ স্কোর আমার থেকে ডিমান্ড রয়েছে, আমি এই ধরনের ক্রিকেট খেলে অভ্যস্ত, অ্যাটাকিং ব্যাটিং আমি সেটাই করে যাব নো ম্যাটার হোয়াট কন্ডিশন ইজ। যখন অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড তারা ব্যাট করতে নামছে, তারা মনে করছে 300+ টার্গেট দেবো, তাদের এমটা ওখানে, খুব ভালো কথা। আপনি ডিস্ট্রাকটিভ ব্যাটিং করতে চান, এটাই আপনার ক্রিকেট খেলবার স্ট্র্যাটেজি, খুব ভালো কথা। কিন্তু যখন আপনার 2টো উইকেট পড়ে যাচ্ছে, অভিষেক শর্মার উইকেট চলে যাচ্ছে, ঈশান কিশনের উইকেট চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটুখানি হোল্ড ব্যাক করতে হবে, সঙ্গে সঙ্গে আপনার এমটাকে কমিয়ে 230 রানে সেট করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন, যে প্রবলেমে অ্যাকচুয়ালি গতকালের ম্যাচে হায়দ্রাবাদ পড়েছে। তার কারণ 2টো উইকেট পড়ে যাওয়ার পরবর্তীতেও যেরকম অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে ব্যাট করতে দেখা গেছে, স্পেশালি এখানে আমি হেডের কথা বলবো, তার কারণ সে কিন্তু সেট হয়ে গেছিল। ওই সময় তার উইকেটটা যেভাবে গেল সেটা কিন্তু সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে যে প্রচণ্ড তাড়াতাড়ি রান করবার চেষ্টা, প্রচণ্ড বেশি রিস্ক নিচ্ছে। আদারওয়াইজ কিন্তু ওইভাবে উইকেটটা হেডে যাওয়া উচিত ছিল না। মানে ওই জায়গায় কিন্তু হেড যদি টিকে যেত, যদি 47-এর ইনিংসটা কথা 80 অব্দি চলতো, আমি 100 বলছি না, সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা সম্পূর্ণ রকমভাবে অন্য দেখাতো। তখন কিন্তু মিডিল অর্ডারের যে ব্যাটসম্যানরা হায়দ্রাবাদের, তারা কিন্তু সম্পূর্ণই অন্য ক্রিকেট খেলতো। তখন এই রানটা 230 ক্রস করতেই করতো। আর নীতিশ কুমার রেড্ডি স্ট্রাইক রেট কিন্তু কোথাও একটা হায়দ্রাবাদকে ভাবাবে, তার কারণ 114 স্ট্রাইক রেট যদি আপনি এরকম একটা ব্যাটিং সার্ফেসে খেলেন, সেক্ষেত্রে আপনি আপনার ব্যাটিং অর্ডারটাকে মার্ডার করছেন, উল্টো দিকের ব্যাটসম্যানদের উপরে প্রেশার তৈরি করছেন, তারা তাড়াতাড়ি রান তুলতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের উইকেট পড়বার চান্সেস থাকছে, যে জিনিসটা গতকাল হয়েছে। তো রেড্ডি কোথাও একটা আশা করছি তার ব্যাটিং নিয়ে ভাববে। এবং এখানে কিন্তু শুধুমাত্র লাকির যে ফ্যাক্টরটা সেটা ক্লাসেনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকছে না। এসআরএইচের সঙ্গে কিন্তু বেশ কিছু ক্রুশাল মোমেন্টে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো অ্যাকচুয়ালি অন্যরকম হতে পারতো, সেক্ষেত্রে সম্পূর্ণ স্কোর বোর্ডটাই অন্যরকম চলতো। বার্মার যে উইকেটটা পড়ে গেল, বার্মা ওরকম ব্যাটিং করছিল, একটা ছোটোখাটো ক্যামিও কিন্তু ধামাকাদার ক্যামিও, তারপর হঠাৎ করে ওর উইকেটটা পড়ে গেল। কামিন্স এসে শুরুয়াতটা দারুণ করলো, মনে হলো কামিন্স শেষ 3-4 ওভারে খেলাটাকে ঘুরিয়ে দেবে, 220 দিকে স্কোরটাকে নিয়ে
নিয়ে চলে যাবে। কামিন্স একটা ছোট্ট ক্যামিও, হঠাৎ করে উইকেটটা উড়ো পড়ে গেল। তো ক্রুশাল মোমেন্টগুলো যারা অ্যাকচুয়ালি আইপিএলে হারে তারা কিন্তু ম্যাচটা হেরে যায়। এসআরএইচ এর বোলিং কোচ এই স্টেটমেন্ট দিয়েছেন সিজন শুরুর আগে যে 300 এবারে এম করছে এসআরএইচ, খুব ভালো কথা, তিনি সেই স্টেটমেন্ট দিতেই পারেন, কিন্তু তার টিমের বোলিং নিয়ে কি সে যথেষ্ট ভাবছে? যথেষ্ট প্ল্যানিং কি কোচের তরফ থেকে রয়েছে? অ্যাটলিস্ট এসআরএইচ এর বোলিং দুটো ম্যাচে দেখবার পরে সেরকমটা তো মনে হচ্ছে না। তার কারণ ফার্স্ট ম্যাচেও কিন্তু তারা 240 রান কনসিড করেছিল, সেকেন্ড ম্যাচেও কিন্তু আমরা দেখলাম 16 ওভারের মধ্যে এলএসজি চেস করে দিল। এসআরএইচ এর বোলিংটা কিন্তু ডেফিনেটলি সেখানে বড় বড় নাম রয়েছে, কিন্তু খুব একটা ইম্প্যাক্টফুল বোলিং কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না। শামিকে কিন্তু এবারে নির্বিষ মনে হচ্ছে, শামির কিন্তু সেই ঘাতক ওভার আমরা দেখতে পাচ্ছি না। গতকাল কিন্তু শামি একটা উইকেট পেয়েছে ঠিকই, কিন্তু তাকে খুব অ্যাভারেজ বোলার মনে হয়েছে। প্রথমের দিকে সে সুইং পায়নি, ইনফ্যাক্ট এমনই বোলিং করেছে যে প্যাট কামিন্স তার উপরে খুব একটা কনফিডেন্স দেখাতে পারেনি। সিমারজিৎ প্রথম দিন ভালো করেছিল কিছুটা, কিন্তু সেকেন্ড দিন সেও কিন্তু ভালো করেনি, এবং তার দিক থেকেও কিন্তু আমরা অ্যাভারেজ বোলিং দেখতে পেয়েছি, একদম প্ল্যানিংহীন বোলিং দেখতে পেয়েছি। তো এখানে কিন্তু দায়টা শুধুমাত্র বোলারদের উপরে নয়, বোলিং কোচের উপরেও বর্তায়, যে নিকোলাস পুরানকে আটকানোর জন্য, মিচেল মার্শকে আটকানোর জন্য অ্যাকচুয়ালি জেমস ফ্র্যাঙ্কলিন যিনি বোলিং কোচ এবং প্যাট কামিন্স যিনি ক্যাপ্টেন, নিজে একজন খুব ভালো বোলার, তাদের তরফ থেকে প্ল্যানিংটা কি ছিল? নিকোলাস পুরান যখন একদম ফ্রি ফ্লোতে ব্যাটিং করছে, ওরকম ঝড়ের মতন রান তুলছে, উল্টো দিকে মিচেল মার্শ ওরকম ব্যাটিং করছে, কোনো এক্সট্রাঅর্ডিনারি প্ল্যানিং দেখতে পাওয়া গেল না, কোনো চেঞ্জ অফ প্ল্যান দেখতে পাওয়া গেল না। জাস্ট একই রকমভাবে বল পরের পর বোলাররা এলেন, ওভার করে গেলেন, মার খেলেন, চলে গেলেন। জাহির খান এখানে এলএসজির বোলিং কোচ, এবং ফার্স্ট ম্যাচের পরবর্তীতে তিনি যে কোথাও একটা বোলারদের সঙ্গে বসেছেন এলএসজির, এবং তাদেরকে নিয়ে প্রপার একটা প্ল্যানিং করেছেন, একটা স্ট্র্যাটেজি করেছেন অভিষেক শর্মা কিংবা হেডকে আটকানোর জন্য। স্পেশালি অভিষেক শর্মার ক্ষেত্রে ওয়ার্ক করে গেছে, কারণ যে বাউন্সারটা শার্দুল ঠাকুরের, সেটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল ওই সময়। অভিষেক শর্মা নিজে পুল ভীষণ ভালো খেলেন, কিন্তু হায়দ্রাবাদ যেহেতু কোনো ছোট গ্রাউন্ড নয়, কথার কথা একটা ব্যাঙ্গালোরের মতন, যেহেতু বাউন্ডারিজগুলো একটু বড় অন্যান্য আইপিএল গ্রাউন্ডগুলোর তুলনায়, যেখানে যেখানে আইপিএল খেলা হয় অ্যাকচুয়ালি, যে কারণে কিন্তু এই বাউন্সারটা অ্যাকচুয়ালি এফেক্টিভ হয়েছে। একটু মিস হিট হলেই কিন্তু ক্যাচ হয়ে যাওয়ার চান্স থাকছে। হ্যাঁ, ডেফিনেটলি রানও কনসিড করতে হতে পারতো শার্দুল ঠাকুরকে ওরকম একটা বল করবার জন্য, কিন্তু উইকেটটা কিন্তু পড়েছে। রিস্কটা কিন্তু এখানে শার্দুল ঠাকুর এবং এলএসজি টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু নিয়েছে। তো একটা স্ট্র্যাটেজি দেখতে পাওয়া গেছে। সেই সেম জিনিসটা প্যাট কামিন্স যখন ঋষভ পান্ত ব্যাট করতে আসছে, ফার্স্ট বলটাতেই করছে একটা কানের পাস দিয়ে ওরকম গতিতে একটা বাউন্সার, সেই জিনিসটা নিকোলাস পুরানের সামনে কেন নয়? কেন শামিকে ওভারে লাগিয়ে কিংবা নিজে বলে এসে নিকোলাস পুরানকে বাউন্সার দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে না? যেখানে ফার্স্ট ম্যাচে নিকোলাস পুরানের অ্যাকচুয়ালি ফাস্ট বোলারদের এগেনস্টে স্ট্রাইক রেট ছিল 125, পেসারদের এগেনস্টে 125, আর 300 প্লাস ছিল স্পিনারদের এগেনস্টে। তারপরেও কেন নিকোলাস পুরানের এগেনস্টে বারংবার স্পিনারদেরকে এনে যাওয়া, যেখানে স্পিনারদের জন্য গতকাল কিন্তু পিচে বিশাল কোনো হেল্প ছিল না, তা সত্ত্বেও স্পিনারদেরকে আনা এবং কোথাও একটা চ্যালেঞ্জ দিয়ে দেওয়া নিজেদের বোলারদেরকে নিজেরাই, যে ভাই বল করে দেখাও, নিকোলাস পুরানকে আটকে দেখাও। ভাই স্পিনারদের খুব ভালো খেলে, তুমি বাহাতি অভিষেক শর্মা ফার্স্ট ওভার ভালো করেছে বলে, সেই সময় তো নিকোলাস পুরান ছিল না, অভিষেক শর্মা ভালো একটা ওভার করে দিয়ে চলে গেছে, তুমি তারপর বাহাতি স্পিনারকে নিকোলাস পুরানের সামনে আনছো, এটা কিন্তু কোথাও একটা মানে অদ্ভুত একটা সিদ্ধান্ত ছিল। তার কারণ অভিষেক শর্মা একজন পার্ট টাইম বোলার, সে কোনো অক্ষর প্যাটেল বা জাদেজা নয়। হ্যাঁ, এটা বলতেই হবে, হর্ষল প্যাটেলের যে অ্যাকচুয়ালি ক্যাচটা ছিল সেটা কিন্তু ভীষণ ভালো ছিল। হর্ষল প্যাটেলের থেকে কিন্তু আপনি এই ধরনের ক্যাচ এক্সপেক্ট করেন না। একটা জাদেজা এই ধরনের ক্যাচ ধরে আলাদা বিষয়, কিংবা একটা গ্লেন ফিলিপস এই ধরনের ক্যাচ ধরে, একজন ফাফ এই ধরনের ক্যাচ ধরে আলাদা বিষয়। হর্ষল প্যাটেলের থেকে কিন্তু এই ক্যাচটা মানে আমি আশাই করিনি, এবং যেভাবে সে ক্যাচটা নিয়েছে খুব স্মুথলি নিয়েছে, কিন্তু ক্যাচটা কিন্তু অ্যাকচুয়ালি টাফ ছিল, কিন্তু সে কিন্তু জিনিসটাকে খুব টাফ দেখায়নি, খুব ইজিলি, মানে এটা কিন্তু খুব ভালো একজন ফিল্ডারের বৈশিষ্ট্য। হর্ষল প্যাটেলকে কিন্তু সেই ভালো ফিল্ডার হিসেবে আমরা কনসিডার করি না। তো আমাকে খুব ইমপ্রেস সেটা করতে পেরেছে। এবং এলএসজির কথা যদি বলি, টপ অর্ডার ইজ ফায়ারিং, মানে যেভাবে নিকোলাস পুরান ব্যাটিং করছে, আপনি যদি ওকে জোনে বল দেন তাহলে নিকোলাস পুরান এরকম 250 প্লাস স্ট্রাইক রেটেই খেলবে এবং আপনার টিমকে একদম শেষ করে দিয়ে চলে যাবে। তার সঙ্গে সঙ্গে মিচেল মার্শ পুরানের সঙ্গে ও যেভাবে ব্যাট করছে, মানে এই দুজনেই তো অ্যাকচুয়ালি এলএসজিকে একটা স্টেজ দিয়ে দিচ্ছে যেখানে আপনি লড়াই করতে পারবেন। ফার্স্ট ম্যাচেও সেই জিনিসটা হয়েছে, সেকেন্ড ম্যাচেও সেই জিনিসটাই কিন্তু হলো। তো এদের দুজনকে কিভাবে আটকাতে হবে সেটা নিয়ে কিন্তু এখানে প্ল্যানিং করতে হবে। এর পরবর্তীতে এলএসজির সঙ্গে যাদের খেলা রয়েছে সেই টিমগুলোকে, কারণ আপনি যদি পুরানের এগেনস্টে প্ল্যান না নিয়ে নামেন তাহলে আপনার টিমের অবস্থা খারাপ হবে এবং আপনি সেটা ডিজার্ভ করেন। আপনার উল্টো দিকের টিমে কারা ব্যাটসম্যান রয়েছে, কারা ভালো খেলছে, ফর্মে রয়েছে, কারা কেলিয়ে ছাতু করছে, সেই অনুযায়ী কিছু তো প্ল্যানিং লাগবে ভাই। পুরানকে আটকানোর কোনো প্ল্যানিং আমি দেখতে পাচ্ছি না, না ডিসির বোলারদের এন্ড থেকে দেখতে পাওয়া গেছে, না এই ক্ষেত্রে আমরা এসআরএইচের বোলারদের থেকে দেখতে পেলাম। পুরান বিভৎস কোনো প্লেয়ার, হ্যাঁ ডেফিনেটলি গুড প্লেয়ার, কিন্তু এমন কোনো প্লেয়ার নয় যাকে আটকানো সম্ভবই নয়, একেবারে বিশাল কিছু।
আটকানোর প্ল্যানিংটা হচ্ছে না, স্ট্র্যাটেজিটা কোথাও একটা মিসিং। প্যাট কামিন্সের মতন একজন ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেনের থেকে আমি আশা করিনি যে সে পুরানকে আটকানোর চেষ্টা করবে না, ম্যাচটাকে জাস্ট আমি যেতে দেবে। এলএসজিকে যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে ঋষভ পান্তের ফর্ম, সেটা কোথাও একটা ভাবাচ্ছে। অন্যদিকে মার্করাম, সেও কিন্তু পরপর দুটো ম্যাচে কোথাও একটা খেলতে পারলো না, যদিও মার্করামের থেকেও আমি এখানে বলবো পান্তের ফর্মকে নিয়ে একটুখানি ভাববার জায়গা রয়েছে। পান্ত কালকে একটা 6 মেরেছে যেটা খুব ইমপ্রেসিভ ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু পান্তের ফর্মটা একটু ভাবাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আয়ুষ বাদুনি, তাকেও কিন্তু কোথাও একটা আউট অফ টাচ মনে হচ্ছে। দেখা যাক এবারে এরা ফর্মে ফিরতে পারে কিনা, যদিও আব্দুল সামাদ কালকে লাস্টে গিয়ে যে ব্যাটিংটা করেছে সেটা কোথাও একটা ভরসা দেবে এখানে এলএসজিকে, কিন্তু আমার মনে হয় না যে আব্দুল সামাদের উপরে আপনি বেশি ট্রাস্ট দেখাতে পারেন। মানে আব্দুল সামাদ কালকে যেটা করেছে ওটা প্রত্যেকটা ম্যাচে করবে এই এক্সপেকটেশন নিয়ে যদি আপনি আপনার ব্যাটিং অর্ডারকে চালান বা অ্যাটাকিং মাইন্ডসেটে খেলে যান যে লাস্টে আব্দুল সামাদের সামনে দেবে, তাহলে কিন্তু আপনি খুব ভুল করবেন। যদিও ডেভিড মিলার রয়েছে, মিডল অর্ডারে একটা কোল্যাপস হলেও মিলার সামলে দেবে সেই জায়গাটা। মিলারের ওপরে সেই ট্রাস্টটা অবভিয়াসলি দেখানো যেতে পারে উইথ হিজ এক্সপিরিয়েন্স, এবং যেরকম স্কিল মিলারের রয়েছে এত বছর ধরে সে যা ডেলিভার করে এসেছে, সেটা কোথাও একটা মিডল অর্ডারে কোল্যাপস সত্ত্বেও হয়তো এলএসজির ব্যাটিংটাকে অ্যাট সাম লেভেল বাঁচিয়ে দেবে। আর ঈশান কিষান দেখুন, আমার তাকে নিয়ে আলাদা করে কিছু বলবার নেই। একদিন এরকম হতে পারে একটা বল সেটা আউট, কোনো কারণে আউট হয়ে গেছে, মানে সেটার জন্য আমি আলাদা করে না একটা প্লেয়ারের ক্রিটিসিজম করতে প্রস্তুত নই। মানে কিছুদিন আপনার ভালো যাবে, কিছুদিন আপনার খারাপ যাবে। যদি মেন্টালিটিতে সমস্যা থাকে, যে কি মেন্টাল স্পেস থেকে একটা পার্টিকুলার প্লেয়ার তার খেলাটাকে ডিল করছে, সেটাকে নিয়ে আলোচনা সমালোচনা করা যেতে পারে। আউট হয়ে গেছে, খারাপ একদিন রান করেছে, তার মানে সেটা ক্রিটিসিজম করতে হবে, সব ক্ষেত্রে কিন্তু সেটা উচিত নয় বলে আমি মনে করি। এবং ক্যাচ ফেলা নিয়ে এখানে কথা বলবো, যেটা আপনার হাতে সব সময় থাকে। যদি আপনার টেকনিক ঠিক হয়, দেখুন ভালো ফিল্ডার যে কোনো দিনে ভালো ফিল্ডার, ফিল্ডিংয়ের কোনো ধরনের ফর্ম হয় না। আপনার বোলিংয়ের ফর্ম হতে পারে, আপনার ব্যাটিংয়ের ফর্ম হতে পারে, কখনো আপনি রিদমে রয়েছেন, কখনো আপনি রিদমে নেই, টাচে রয়েছেন, টাচে নেই, কিন্তু যে ভালো ফিল্ডার সে সবসময় ভালো ফিল্ডিং করবে। নিকোলাস পুরান কিন্তু একজন ভালো ফিল্ডার, কিন্তু গতকাল যে ক্যাচটা পুরান ফেলেছে সেটা কিন্তু পুরানের থেকে আমরা এক্সপেক্ট করি না। সে কিন্তু একজন ভালো ফিল্ডার, এটা বলতে হবে, সে একজন রিয়েলি ভালো ফিল্ডার। সে যেভাবে ক্যাচটা ফেললো, মানে ডেফিনেটলি অনেকদিন ক্যাচ পড়েও যায়। মানে ক্যাচও যে সবসময় ভালো ফিল্ডার মানে সে ক্যাচ ধরবেই, কোনো ক্যাচ মিস করবে না, এটাও হতে পারে না। কিন্তু আমি বলতে চাইছি শুধুমাত্র এখানে পুরানকে নিয়ে নয়, আপনারা যদি আইপিএল 2025-এ দেখেন যেভাবে ওমারজাই ক্যাচ ফেলছে, যেভাবে শ্রেয়াস আইয়ারের মতন ফিল্ডার ক্যাচ ফেলছে, বা একদম ফার্স্ট ম্যাচে প্রথম ওভারে আইপিএল 2025-এর সুয়াস শর্মা যেভাবে ক্যাচ ফেলেছে, কিংবা আরশাদ খান যেভাবে ক্যাচ ফেলেছে গুজরাট টাইটান্সের, সেটা কিন্তু কোথাও একটা খারাপ লাগছে দেখতে। কারণ আইপিএলে কিন্তু ফিল্ডিংয়ের মান প্রচণ্ড প্রচণ্ড ভালো। আনএক্সপেক্টেড সমস্ত ক্যাচেস আমরা প্লেয়ারদেরকে ধরতে দেখে ফেলি, এবং সেটা আমাদেরকে অবাক করে, মুগ্ধ করে। কিন্তু এই বছর আমরা 6-7টা ম্যাচ সবে হয়েছে, আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচে প্রায় মানে এখন অবধি 6-7খানা ক্যাচ এরকম হয়েছে যেগুলো হাতের ক্যাচ ছিল, সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। দেখুন প্রচণ্ড কঠিন চান্স হয়, ক্যাচ ফেলে দেওয়া হয় একরকম, এগুলো কিন্তু আমি যেগুলো বলছি সব হাতের ক্যাচ ছিল, সেগুলোকে ড্রপ করেছে। ফিল্ডিংয়ের মান কিন্তু আইপিএলের এতটা কমে গেলে চলবে না, কারণ ক্যাচেস উইন ইউ ম্যাচেস। আপনাদের কি মতামত এই আলোচনাটায় কেন্দ্র করে গতকালের ম্যাচ সম্পর্কে? আপনারা ডিটেলসে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দেখুন ক্রিকেট নিয়ে এরকম অ্যানালাইসিস চ্যানেল বেঙ্গলে খুব বেশি নেই, তো আমরা চাইছি চ্যানেলটাকে গ্রো করাতে। সেখানে আপনাদের একটু হেল্প প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যারা ক্রিকেট দেখে, যারা অ্যাকচুয়ালি আইপিএল দেখে, দেখতে ভালোবাসে ক্রিকেট। আশা করি আমরা তাদেরকে এন্টারটেন করতে পারবো, এবং সেক্ষেত্রে তারাও তাদের বন্ধুদেরকে শেয়ার করবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিন, একটু লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।